হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সম্পূর্ণ নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান খান রোহান। এতদিন যাবৎ পুরা ভিডিও প্রায় বলতে গেলে অফ হয়ে গিয়েছিল দিয়া। তো আজকে থেকে না, আগের সপ্তাহ থেকে শুরু করেছি ফটোশপের। এই যে লাস্টে একটা ভিডিও ছিল, এর টেক থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এর টেকের থাম্বনেল ডিজাইন, তারপরে আপনার পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, এই টাইপের যত কিছু আছে সবকিছুই আমি আজকে থেকে পর্যায়ক্রমে, যেমন সপ্তাহে যেমন ২টা দিন আছে, একটা হলো শুক্রবার এবং শনিবার। আমরা শুক্রবারে অবশ্যই ফটোশপের টিউটোরিয়ালগুলো পাবো এবং শনিবারে আমরা মোবাইল গ্রাফিক্সের উপরে ভিডিও পাবো। তো এইভাবে আমরা ইনশাল্লাহ এখন থেকে মাসে অন্ততপক্ষে ৮টা করে ভিডিও আমার চ্যানেলে যাবে এবং আশা করি এই ৮টা ভিডিও দিয়ে আপনার ডিজাইন ক্যারিয়ার বা এই যে ডিজাইন শেখা, এই যাত্রাটা আরও অনেক ইজি হবে বা আরও অনেক বেগবান হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে দেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ হলো একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং কাজের ফাঁকে, ঠিক আছে, কাজ করতে করতে কাজের ফাঁকে টিউটোরিয়ালগুলো করা অনেক প্যারাদায়ক হয়ে যায়, বাট তাও করি যাতে হলো আমার মতো যারা রয়েছে বা মোটামুটি যারা কাজ শেখার প্রতি আগ্রহী, বাংলায় একদম ইজিলি ভাবে, মানে কিভাবে ফটোশপ শেখা যায় বা আমার ওয়েতে কিভাবে কাজ করা যায়, এগুলো শেখানোর জন্যই মূলত ভিডিওগুলো করা হয়, ঠিক আছে? তো অলমোস্ট এখন রাত ৩টা ১৮ বাজে। আমি এখন বেসিক যেই ফটোশপ, ওইখান থেকে দেখা যাচ্ছে যে একদম ইজিলি, ঠিক আছে, একদম বেসিক থেকে শেখানো শুরু করব। দেখা যাক যে ভিডিওটা কত বড় হয় এবং আজকে কোথায় আমরা যে শেষ করি। ওয়েল, তো লেটস স্টার্ট। তো আমি ফটোশপ এখানে ওপেন করে নিচ্ছি। আমার ফটোশপে যেহেতু আগে থেকেই টুকটাক কাজ করা ছিল, তো সেখানে হয়তো বা কিছু থাকতে পারে। আমি একদম বেসিক থেকে বলি, ফটোশপ কিভাবে আসলো, কারা তৈরি করেছে, এদের আবিষ্কারক, এত কিছু আপাতত জানার দরকার নাই। জানতে হলে অবশ্যই ডকুমেন্টারি বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, ইউটিউবে যে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ফটোশপে আসলেই আমাদের প্রথমে, আপনার হয়তো এগুলো আসবে না, এখানে হয়তো বা ওপেন ফাইল বা এই টাইপের কিছু একটা আসবে। এইটা আমার আগের যে কাজগুলো আছে সেগুলো আর কি এখানে আছে, ঠিক আছে? সো আমি প্রথম থেকে যদি একটু ইন্ট্রোডিউস করাই, যেমন আমাদের উপরের দিকে যেই মেনুটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হলো মেনু বার, ঠিক আছে? মেনুর মধ্যে আমরা ফাইল, এডিট, ইমেজ, আচ্ছা, একটু কম মানে ইজিলি বলে দিই আপনাদেরকে, ক্লিয়ার করি যে এই যে যে ভিডিওগুলা আমি কিন্তু একদম বিস্তারিত একটা জিনিস ভেঙে ভেঙে একদম বড় করব তা কিন্তু না। এই ভিডিওটা হতে পারে ১ ঘন্টার, হতে পারে এটা ৩০ মিনিটের, হতে পারে এটা ১.৫ ঘন্টার। কিন্তু একটা ভিডিওর মধ্যে যত কিছু দেয়া সম্ভব এবং যত কিছু জানা সম্ভব, এগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে যাতে বেশি সময় না লাগে আপনাদের, ঠিক আছে? ওকে। সো এটা কি বলে মেনু বার, আমি একদম ইজিলি বোঝাচ্ছি। তারপরে মেনু বারের উপরে আমরা দেখতে পারবো ফাইল, এডিট, ইমেজ, এগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক কাজ আছে, ঠিক আছে? তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ফটোশপের আইকন, এখানে ক্লিক করলে আমাদের মূলত এই যে ফটোশপের এখানে নিয়ে আসবে, মানে আমাদের ওয়ার্ক স্পেসে নিয়ে আসবে। তো আমাদের এখানে আহ, আমরা যেহেতু একদমই নতুন, আমাদের নিউ ফাইল আসবে অথবা ওপেন। এখানে কি করছে, নিউ ফাইল বলতে কি, আমরা নতুন যে ডকুমেন্টে কাজ করব বা একটা নতুন নতুন একটা এনভায়রনমেন্ট বা নতুন একটা, যেই আমরা একটা চাচ্ছি যে নতুন সাইজে দেখো, হতে পারে এটা থাম্বনেল ডিজাইন, হতে পারে এটা পোস্টার ডিজাইন, ঠিক আছে? সো আমি এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। যেহেতু আমরা একদমই নতুন, আমাদের কোনো আগেকার কাজের ফাইল নাই। সো নিউ ফাইলে মানে নিউ ফাইলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে নতুন আরেকটা মেনু আসছে, পপ আপ মেনু। এখান থেকে আমরা দেখতে পারবো যে উপরেই লেখা রয়েছে নিউ ডকুমেন্ট। এখান থেকে আমরা ডকুমেন্ট নিতে পারবো, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের কাস্টম ডকুমেন্ট রয়েছে। যেমন এখানে সেভ বলতে আমার আগের যেগুলো আছে, মানে রিসেন্টের মধ্যে, এবং ফটোর মধ্যে এখানে আমরা অনেক ধরনের পাবো, যেমন মোবাইল সাইজ, ডিফল্ট ফটোশপ সাইজ, ল্যান্ডস্কেপ 3:2, তারপরে প্রিন্টের জন্য বিভিন্ন ধরনের সাইজ, যেমন লিগ্যাল পেপার A4, A5, A6 ইত্যাদি ধরনের সাইজ দিয়ে আছে। তো আমাদের যেহেতু থাম্বনেল ডিজাইন করব আপাতত আজকে, মানে থাম্বনেল ডিজাইন বলতে কি, একদম বেসিক কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় ফটোশপে, এটা দিয়ে আপনাদের হলো বেসিকটা ক্লিয়ার করি। তো এখানে আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট এখান থেকে থাম্বনেল ডিজাইনের সাইজটা কত বলেন তো, ১২৮০ উইথ হবে এবং ৭২০ হাইটে হবে। তো আমি এখান থেকে সেমভাবে ১২৮০, এখানে একটা জিনিস করব, সেটা হলো এখানে ইনটু 2 দিয়ে দিব, ঠিক আছে? ইনটু 2, তাহলে এটা কি হবে, এটা ডাবল গুণ হয়ে যাবে। আমি চাচ্ছি যে একটু বড় ডকুমেন্টে কাজ করতে, কারণ কোয়ালিটিটা অনেক সময় ম্যাটার করে। সো আমি এখান থেকে এটা কি করব, ৭২০ ইনটু 2, দেখেন এটা হয়ে যাবে কত, ১৪৪০, এই যে। আর রেজুলেশন আমরা ৩০০ রাখবো, ওরিয়েন্টেশন এটাই থাকবে। আর্টবোর্ড এখানে কোনো কিছু করার দরকার নাই, বাদ বাকি যেমন আছে। জাস্ট একটা জিনিস দেখবেন যে কালার মোডটা এখানে কি রয়েছে। আর আশা করি আজকের মানে আমাদের যে ভিডিওর ভয়েস, এটাই কোনো সমস্যা থাকবে না, কারণ আলাদা একটা আমি কন্ডেন্সার মাইক নিয়েছি আপনাদের জন্য। সো আবার ব্যাক করা যাক, এখানে দেখেন ৮ জিবি কালার রয়েছে, ঠিক আছে? সো ৮ জিবি মিনস রেড, গ্রিন, ব্লু, যেটা আমরা জাস্ট অনলাইন মিডিয়া ইউজ করব। আর এখানে ৮ বিট রয়েছে। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে বা আরও কিছু যদি মানে পিসির
স্পেসিফিকেশনটা বেশি থাকে এখানে আমরা 16 বিট নিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে? 16 বিটের কালার অ্যাকুরেসিটা আরও বেশি ভালো হবে। তো আমরা এখান থেকে এটা নিলাম, এখানে আপনার হয়তো সাদা থাকবে, সো আমি এখান থেকে সাদাই সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা কাস্টমভাবে করে নিতে পারবো, ঠিক আছে? সো আমার এত কিছু দরকার নাই, জাস্ট এখানে এসে আমি জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট করলে এখানে কি আসবে, আমাদের কিন্তু এইরকম একটা সাদা বক্স বা যে টাইপের বলেন, এটাকে আর্টবোর্ড বলে, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আপনাদের এখানে উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, আমার এখানে একটু আগে আমি আমাদের যে টুল বারটা ছিল ওটা কেটে দিছি, সেজন্য এগুলো আসছে না, আপনারাও আসবে। আর যদি না আসে এখান থেকে উইন্ডোর মধ্যে যাবেন, প্রথমে মেনু বার থেকে উইন্ডো, উইন্ডো থেকে এখান থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে এখানে ইসেনশিয়াল বা রিসেট ইসেনশিয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সব কিছু আবার আগের মতো চলে আসবে, আপনাদের সেম জিনিসটাই আসবে, ঠিক আছে? তো এখানে আমি একটু পরিচয় করাই যে কোনটা কি। এখানে হলো দেখেন মেনু বার, এটা তো আমরা আগেই জানি। আর এই যে হোম আইকন আছে না, হোমে যদি আমি ক্লিক করি এই যে আমাদের এটা হোমের মধ্যে চলে আসলো। আবার যদি আমি এখানে এই যে ব্যাক মানে লেফট অ্যারো আছে এটাই ক্লিক করি তাহলে আমাদের আগের এখানে চলে আসবে, ঠিক আছে? তো অনেকে এই জিনিসটা একটা কমন প্রবলেম হয় যে ভুলবশত এখানে ক্লিক হয়ে যায়, পরে আর ডকুমেন্টে কোথায় যায় খুঁজে পায় না, ঠিক আছে? তো এটা একদম ইজি। এরপরে যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে হোমের পাশে কি রয়েছে, এখানে মুভ টুল দেখেন, এখানে আমি যেই টুলটাই সিলেক্ট করব সেটা কিন্তু এই ছোট বক্সের মধ্যে দেখা যাবে, ঠিক আছে? আমি ভিডিওটা অবশ্যই এডিট করব না, কারণ এডিট করলে একটু ঝামেলা হয়, এডিট করলে অবশ্যই ভালো হতো, কারণ যেমন হলো আপনার বিভিন্ন ধরনের বাইরের দেশের টিউটোরিয়ালগুলো রয়েছে ওইখানে কিন্তু এই জিনিসগুলো বড় বড় করে দেখায়, মানে স্ক্রিন জুম হয়। সো আমার এখানে স্ক্রিন জুম করার কোনো অপশন বা ইচ্ছা নাই, জানি আপনাদের চোখের পাওয়ার অনেক ভালো। তো এখান থেকে আমি যেটাই সিলেক্ট করব দেখেন এখানে কিন্তু সেই সেম টুলটার আইকন চলে আসছে। সো এখানে টুলটার আইকন আসছে এবং পাশের এই জিনিসগুলা এগুলা কি বলেন তো? আমি যদি প্রথমে এটাকে পরিচয় করাই, আমি উপরে ধরে টেনে নিয়ে আসলাম, এটাকে বলে হলো টুল বার। এখানে যত কিছু রয়েছে এগুলা এক একটা টুল, ঠিক আছে? এটা হলো মুভ টুল। আর নাম যদি কখনো ভুলে যান বা যদি জানতে ইচ্ছা করে, জাস্ট মাউসের কার্সরটা এখানে নিয়ে একটু ধরে রাখবেন, দেখেন অটোমেটিক একটা পপ আপ মেনু আসবে যেখানে দেখাচ্ছে, মানে পপ আপ না, এটাকে টোস্ট বলে আর কি। রেড ট্রায়াঙ্গুলার মার্কি টুল, তারপর এখান থেকে লেসো টুল, এখানে কুইক সিলেকশন টুল, এখানে কিন্তু প্রত্যেকটাই ধরলেই কিন্তু এভাবে অপশন চলে আসবে। এটা হলো মজাদার একটা বিষয়, এই যে এখানে ছোট করে দেখাচ্ছে যে সেট ব্যাকগ্রাউন্ড বা সেট ফরগ্রাউন্ড। যাই হোক, আমি এখন মুভ টুলের কাজটা বলি। মুভ টুলের কাজটা বলার আগে আরেকটু জিনিস ক্লিয়ার করি। আমার তো এদিকে এটা আর্টবোর্ড গেল, মানে এটা হলো আর্টবোর্ড গেল, তাই না? বাম সাইডে আমার কি গেল, এটা হলো টুল বার গেল, এবং উপরে যে এগুলো আছে এগুলোকে বলে অপশন বার, বা টুলের যে আমাদের আরো স্পেসিফিক অপশন থাকবে সেগুলো হলো অপশন বার। মানে আমার যখনই একটা টুল সিলেক্ট করব তখন কিন্তু প্রত্যেকটা অপশন এখানে চেঞ্জ হবে, টুলস ওয়াইজ এখানে অপশন চেঞ্জ হবে। যেমন এখানে আমরা যদি কুইক সিলেকশন সিলেক্ট করি, দেখেন এখানে প্লাস মানে সিলেক্ট করবে ভিতরে, এবং এখানে এক একটা মাইনাস, সো এখানে অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে? সো এগুলা মোটামুটি জেনে রাখেন যে যখনই আমি টুলসে ক্লিক করব তখনই কিন্তু এই টুলসের অটোমেটিক এই যে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু মেনু বারের নিচে শো করবে, ঠিক আছে? সো আমি এখন কি করব, এই সাইডে চলে যাই। আপনার এই জিনিসটা নাও থাকতে পারে, ঠিক আছে? এটাকে বলে রুলার, মানে আমাদের স্কেল, আমরা কোন সাইজে নিচ্ছি কেমন নিচ্ছি এগুলো কিন্তু এই যে বাম সাইড এবং ডান সাইডে দেখা যায়। আমি এখান থেকে এটাকে কন্ট্রোল আর দিলে কিন্তু আবার ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের নাও থাকতে পারে বা থাকতেও পারে, ব্যাপার না। আর এটা সরাই দিই, অব্র কিবোর্ডের দরকার নেই আপাতত, ওই সাইডেই থাক। এই সাইডে দেখেন, এই সাইডে আমাদের কালার রয়েছে, তারপরে সুইচেস রয়েছে, তারপরে এদিকে আমরা এতদূর যাচ্ছি না, আমরা জাস্ট একটা বেসিক ধারণা নিয়ে রাখি। এদিকে কালার অপশন বা আমরা যে ফন্ট নিয়ে কাজ করব, বা এই প্রত্যেকটা টুলেরই কিন্তু এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের অপশন থাকবে। এবং নিচের দিকে আমরা দেখতে পারবো যে লেয়ার, ঠিক আছে? লেয়ার জিনিসটা কি? লেয়ার হলো, মনে করেন কিভাবে যে বোঝাই, কেবল তো শুরু করেছি ফটোশপের একদম বেসিক থেকে, দেখি আজকের মধ্যে লেয়ারের আপনাদের যতটুকু বোঝানো যায় দেখাচ্ছি। এখান থেকে আমি ক্যান্সেল করে, দেখেন এখান থেকে একটা শেপ নিলাম, ঠিক আছে? শেপের এখানকার আমি চাচ্ছি যে ফিল কালারটা হবে এই যে এখানে দেখেন, এই যে আমি বললাম না যে প্রত্যেকটা এখানকার এখানে চলে আসবে একটা অপশন করে, দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে শেপের। এখানে দেখেন ফিল নান করা আছে, তো আমি এখান থেকে যদি ফিল কালারটা এখানে এটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু ফিল কালার হয়ে গেল, ঠিক আছে? সো এখানে যে একটা বক্স নিলাম, তাই না? এখন আমি এই সেম বক্সটার মতো যদি আরো কিছু বক্স নেই, সাপোজ এখানে একটা বক্স নিলাম। এখন দেখেন এখানে একটা বেসিক কনসেপ্ট আপনাদের দেখাই, লেয়ার জিনিস একদমই বেসিক। এই যে প্রথমে আমি যেটা নিলাম এটা পিসে রয়েছে, তাই না? এবং এটা কিসে রয়েছে, এটা যদি আমি একটু কালার চেঞ্জ করি আপনাদের বুঝতে ইজি হবে। এটার কালার সাপোজ আমি ডার্ক গ্রিন করে দিলাম, ঠিক আছে?
সো এটা দেখেন উপরে রয়েছে এবং লেয়ার প্যানেলেও কিন্তু এই জিনিসটা সিলেক্ট করে এটা উপরে রয়েছে। ওকে, সো আমি যদি এটাকে ধরে এইভাবে নিচে ড্রপ ডাউন করে দেই বা হলো ড্র্যাগ করে নিচে ছেড়ে দেই, তখন কি হবে, নিচে চলে আসবে। সো আমাদের ফটোশপে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো এলিমেন্ট যখন একসাথে নিয়ে কাজ করি তখন একটা আগে একটা পিছে দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আমাদের যখন মানুষের ছবি নিয়ে কাজ করি তখন কিন্তু কি হয়, মানুষের ছবিটা সামনে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে কি থাকে, লাইটিং ইফেক্ট, তারপরে গাছপালা থাকতে পারে, মেঘ থাকতে পারে, এগুলা কিন্তু এই যে লেয়ারের এগুলাই কাজ করে। ঠিক আছে, লেয়ার জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। সো লেয়ারের এখানে দেখেন আমার জাস্ট হলো একটা ব্যাকগ্রাউন্ড আছে বলে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। ওকে, আর এদিকে আরো কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরে কাজের সময় দেখতে পারবো। সো এখন চলে যাক মুভ টুলের কাজটা কি নিয়ে। মুভ টুল কি, মুভ টুল দেখেন আমি এখানে যদি একটু ধরে রাখি এখানে দেখাবে মুভ টুলটা কি, কোনো কিছু সিলেক্ট করে নাড়ানো চালানো। ঠিক আছে, সাপোজ আমি এখানে যে শেপটাই নিয়েছিলাম, ঠিক আছে, শেপটা নিলাম, নেওয়ার পরে এটার তো একটা কালার দিতে হবে তাই না। সো সেম এখান থেকে আমি জাস্ট একটা কালার দিচ্ছি, যে ফিল কালার নাম ছিল, এখান থেকে আমি এই কালারটা দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু একটা কালার নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বেসিক জিনিস আমি বলে দিই, এটাকে আমরা জুম কি করে করব এবং জুম আউট কি করে করব। ঠিক আছে, এটা হলো ম্যানুয়ালি আমরা এখান থেকে যেই সার্চ আইকন আছে না, এখান থেকে যদি আমি দেখেন প্লাস হয়ে রয়েছে আমাদের কার্সরটা, আমি এটাকে ধরে যদি একটু টান দেই দেখেন এটা হলো জুম হচ্ছে। এবং আমি যদি বাইরের থেকে ক্লিক করে এবার ভিতরের দিকে টানি তাহলে কিন্তু জুম আউট হচ্ছে। ঠিক আছে, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট। আর আমরা কাজের ক্ষেত্রে এই জিনিসটা তো বারবার সিলেক্ট করতে পারবো না তাই না। সো আমরা কাজের ক্ষেত্রে এখানে কি করব, আমরা জাস্ট আমাদের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ধরে, ঠিক আছে, কন্ট্রোল ধরলে আমরা এই মাউসের যে স্ক্রল আছে ওইটা যদি ঘোরাই দেখেন ডানে বামে হবে, উপরে যদি ঘোরাই ডানে যাবে এবং নিচে যদি ঘোরাই তাহলে বামে যাবে। ওকে, এখন যদি আমি অল্ট ধরে, অল্ট প্লাস মানে কন্ট্রোল প্লাস অল্ট ধরে এখন যদি নিচে ঘোরাই, মানে নিচের দিকে ঘোরাই, তখন কি হবে, এটা জুম আউট হবে। ঠিক আছে, আমি যদি আবার কন্ট্রোল প্লাস অল্টার ধরে এভাবে উপরের দিকে নেই তখন কি হবে, জুম ইন হবে। ঠিক আছে, এটা হলো একদমই বেসিক। আচ্ছা, তারপরে ফটোশপের যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয়, একবারে সব টুল না শিখে আস্তে আস্তে কিছু টুলসের কাজ শেখা এবং যে কোনো কয়েকটা টুলসে এক্সপার্ট হওয়া। কারণ সব টুলে আপনার এক্সপার্ট হওয়ার দরকার নাই, মোটামুটি টুলসের কাজ জানলেই হবে এবং কিছু টুলে এক্সপার্ট হলে আপনি কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। ওকে, সো মুভ টুলের কাজটা কি, এভাবে জাস্ট সিলেক্ট করে এভাবে সরানো। আমি যে সিলেক্ট করছি এটা বুঝতে পারছি কিভাবে, এই যে লেয়ার প্যানেলে কিন্তু এই যে সাদা সাদা একটা ভাইব তৈরি হচ্ছে, এটাই দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা সিলেক্ট হচ্ছে। ওকে, সো এটা যদি সিলেক্ট হয়ে থাকে, আমি যদি চাই যে আরেকটু ভালোভাবে সিলেক্ট হোক, এখানে দেখেন উপরে এই যে সিলেকশন অপশনের মধ্যে রয়েছে যে অটো সিলেক্ট ক্লিক করা আছে এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই জিনিসটা কিন্তু এখানে ডিসিলেক্ট করা। আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু ট্রান্সফর্ম কন্ট্রোল এখানে চলে আসবে। এখন দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি তখন দেখেন এই যে আমার যে ট্রান্সফর্মের যে অপশনগুলো এগুলো কিন্তু ভিজিবল হচ্ছে। সো আমি যদি এখানে আবার মানে ক্লিক করি তখন ডিসিলেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু আমরা জাস্ট নর্মালি এইভাবে করতে পারবো এবং ওইভাবে ট্রান্সফর্মের দরকার নাই। ওকে, সো এটাকে আমি এখন চাচ্ছি যে এক সাইডে লক থাক, মানে এটা নিয়ে আমি আর কাজ করব না আপাতত, এটা থাক, আমি এর উপরে অন্য আরো কিছু নিয়ে কাজ করবো। সো আমি এটাকে সিলেক্ট করবো জাস্ট একটা ক্লিক করে এবং এই যে লেয়ার প্যানেলের উপরে আমরা কিন্তু এখানে লক আইকন দেখতে পারবো। ওকে, সো লকে যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করি তখন কিন্তু এখানে লক হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমি যদি দ্বিতীয়টার কথা বলি, দ্বিতীয় জিনিসটা কি, আচ্ছা এটা লক না থাক, আমি এটা নিয়ে আরেকটু কাজ করব। এটা হলো সিলেকশন টুল, ঠিক আছে, বা হলো রেক্ট্যাঙ্গেল মার্কি সিলেকশন টুল যেটাকে বলে। আমরা জাস্ট স্কোয়ার ভাবে যে কোনো কিছু বা এইভাবে যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কিন্তু আমরা ডিলেট করতে পারি, বাট এখানে ডিলেট হবে না, কারণ কি, এটা হলো জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে আছে। সো এটাকে আমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি এবং এখান থেকে যদি রাস্টারাইজ লেয়ার করে তারপরে যদি একটা ক্লিক করি, মানে ডিলেটে প্রেস করলাম, তখন দেখেন মাঝখানে কিন্তু ডিলেট হয়ে গেছে। এবং সিলেকশন আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনি, এখন দেখেন আমি চাচ্ছি যে এই জিনিসটা যে ভুল করে আমি সিলেক্ট করে ফেলছি সাপোজ, বা এখানে আমি একটা সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে, এটা এখন ডিসিলেক্ট করবো কি করে। এটা ডিসিলেক্ট করতে হলে কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ডি, সিলেক্ট মানে ক্লিক করলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এভাবে আবার সিলেক্ট করি এবং কন্ট্রোল প্লাস ডি দেই তখন কিন্তু এটা স্ক্রিন থেকে চলে যাবে। ওকে, এখন গেল দুইটা। আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে গোল করে কোনো কিছু কাটার, এইভাবে কোনো কিছু কাটার প্রয়োজন হয়। সো আমরা কিন্তু এইভাবে অনেক কিছু কাটতে পারি। আবার কি, আমরা যখন এটা সিলেক্ট করছি, ঠিক আছে, কি হলো, এই যে যেই শেপটা, মানে আমাদের দেখেন রেক্ট্যাঙ্গেল লেয়ারটা সিলেক্ট করা আছে, লেয়ারের মধ্যে কিন্তু আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা মুভ টুলে যদি ক্লিক করি, ক্লিক করে এটাকে যদি এভাবে ধরে নিয়ে যাই, কি হচ্ছে দেখছেন, মজার বিষয়, আমরা কিন্তু বিভিন্ন পার্ট সিলেক্ট করে কেটে অন্য জায়গায় বসাইতে পারি। যেমন সাপোজ এখানে আমি চাচ্ছি যে একটা মজাদার একটা কি বলবো, দেখা যাচ্ছে যে এখান থেকে এতটুক থাকলো, ঠিক আছে, এখন আমি এখান থেকে মুভ টুল দিয়ে এটাকে কেটে এখানে নিয়ে আসলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করলাম, আবার আমি চাচ্ছি যে এখান থেকে আরেকটা কাটিয়ে এই মাথা। সো সাপোজ, আচ্ছা কন্ট্রোল ডি, আমি পাজেল টাইপের একটা বানাতে চাচ্ছি, ঠিক আছে, সো সাপোজ এইটুকু ক্লিক করলো,
মানে সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে আমি ওর মুভ টুল দিয়ে এখান থেকে সরাই দিলাম, সরাই দিয়ে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, সো দেখেন একটা মোটামুটি পাজলের মতো তৈরি হয়েছে, তাই না? পাজলের মতো তৈরি হয়েছে, বাট এখানে কথা আছে, প্রতিটা কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে আসছে, মানে এইটা কিন্তু পুরাটা একটা শেপ, জাস্ট হলো খণ্ডগুলো আলাদা হয়ে গেছে। সো এখন এটাকে আমি যদি অন্যভাবে করতে চাই, যেমন আমি একটু দেখাই, কন্ট্রোল শিফট জেড, আমি বলি আন্ডো জিনিসটা কি? আন্ডো বলতে আপনার রিট্রিভ, ঠিক আছে, আগের অবস্থানে ফিরে যাবে। আমি যদি কন্ট্রোল জেড দেই, দেখেন এটা কি আগের অবস্থানে ফিরে গেল। আমি যদি এখন চাই যে আগের অবস্থানে না, আমি পূর্বে যেরকম ছিল মানে সামনে যে জিনিসটা করছি সেম জিনিসটা হবে, তাহলে কি করব? কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড, তখন কি আবার ওই পরের অবস্থানে চলে আসবে। সো আমি এখান থেকে কি করব, এটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, আমি এটাকে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি পেস্ট করে নিলাম। এই জিনিসটা সেম পেস্ট হলো, দেখেন নতুন একটা লেয়ার হয়ে গেছে, এই যে সেম জিনিস নতুন একটা লেয়ার। আর এই জিনিসগুলো কি হয়েছে, এটা কিন্তু একটা লেয়ারের মধ্যে রয়েছে। সো আমি চাচ্ছি যে এইটুক ডিলিট করে দিতে। সো আমি জাস্ট এখান থেকে রাউন্ড করে এইটুক পুরাটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। দেখেন এখন কি হলো, এই যে নিচের লেয়ারে যখন ছিল তখন কিন্তু জাস্ট এই নিচের লেয়ার থেকে এই যে এটা নিচের লেয়ার ছিল এটা ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি প্লেস করলাম, চলে গেল। এখন চাচ্ছি যে এটাও কপি করব, আমি আলাদা একটা পার্টস করতে চাচ্ছি, তো কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি, দেখেন ডি সিলেক্টটাও চলে গেছে এবং সেম জিনিস কিন্তু এখানে হয়েছে, এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এখন দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট এবং এই দুইটা একটা পার্ট, কারণ এটা কিন্তু একটার মধ্যেই আছে। সো আমি যদি এটাকে এখন ডিলিট করি, জাস্ট এভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি প্রেস করে আমি আবার আগের অবস্থানে নিয়ে আসলাম, বা হলো ডিসিলেক্ট করলাম। সো দেখেন এখন যদি আমি মিলাতে যাই, প্রত্যেকটা সাইজ কিন্তু একই আছে, জাস্ট এইভাবে ধরে আমি কিন্তু এইভাবে মিলাই দিতে পারবো, ইজি না? এখান থেকে ধরে আমি জাস্ট এভাবে মিলাই দিতে পারবো। সো এরকম অনেক বিভিন্ন ধরনের কাজ পরে এলিমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব তখন এগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে আগের অবস্থানে নিয়ে আসলাম। ওকে, সো এখন আমি যেটা দেখাই যে সিলেকশনের আরেকটা মজার অপশন ল্যাসো টুল। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইমেজে বারবার তো এরকম গোল বা চার কোণার মধ্যে সিলেক্ট করতে পারবো না, তো আমাদের এরকম কাস্টম সিলেক্ট করতে হয়, যেমন হলো কলম দিয়ে আঁকাআঁকি করেন না, সেই জিনিসটার মতো দেখা যাচ্ছে যে আমরা একটা মানুষের আহ, একটা কান সিলেক্ট করব, বা হলো পেন টুল দিয়েও এটা করা যায়, বাট আমরা দেখা যাচ্ছে যে মজার একটু জাস্ট হাত দিয়ে ড্র করতে চাই, বা সাপোজ কারোর হলো গ্রাফিক্স ট্যাব আছে, ঠিক আছে, তো সে হাত দিয়ে আঁকাতে চাই। তো এইভাবে জাস্ট এইভাবে মনে করেন যে সাপোজ কারোর কান এইভাবে আঁকায় এতটুকু হলো সিলেক্ট করলো, এই এক মাথার থেকে নিতে হবে, নিয়ে এটা ঘুরায় এই মাথাতে আনলে ওই জায়গাতেই শেষ হবে। এবং আমি যদি একটা কাজ করি কন্ট্রোল ডি প্রেস করে এখান থেকে নিয়ে যদি একটু দূরে ছেড়ে দিই, তখন কি হবে, এই কর্নার থেকে ওই প্রথম মাথা পর্যন্ত একটা সমান দাগ হয়ে যাবে, এই যে একদম টানা চলে যাবে, ঠিক আছে? সো এটা করার দরকার নাই, জাস্ট হলো এখান থেকে আমরা জাস্ট এটা শেখালাম, ঠিক আছে? এখানে আরেকটা রয়েছে ম্যাগনেটিক টুল, এটা কি হবে, জাস্ট এই যে ম্যাগনেটিক কি, এটা একদম সোজা থাকবে, ঠিক আছে? শিফট ধরে থাকলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এরকম কিন্তু এই যে ঘড়ির কাঁটার মতো ঘুরবে, ঠিক আছে? শিফট ধরে আপনি এরকম নিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এরকম নেওয়া যায়, ঠিক আছে? আহ, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত এখানে যদি শেষ করে দেই, সাপোজ দেখেন এটা কিন্তু ওইভাবে সিলেক্ট হলো, আমি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। তো এখানে লেসো টুল আছে, তারপর একটা আছে কি কুইক সিলেকশন টুল, এটা সব থেকে মজার। আপনার মনে করেন যে একটা সাবজেক্ট আছে, আমি এটা কিভাবে করলাম দেখেন, একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের এখানে যদি আমি ক্লিক করি, এখানে কি হবে, পুরোটা সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? সো এটা কি করে, কালার সিলেক্ট করে ইজিলি, আমি কথায় বলতে গেলে কোনো একটা সাবজেক্টকে এখান থেকে সিলেক্ট করে, আমি এখানে যদি একটু ধরি, দেখেন ওই যে যেমন সাদা কালার আছে না, ওইখানে ক্লিক করে ধরলে দেখেন এই যে আইসক্রিমের মাথাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিল। সো দিটস ভেরি ইজি। আর এটা কি, এটা হলো ক্রপ টুল। ক্রপ টুল তো সবার সাথে মানে সবাই পরিচিত, যে কোনো কিছু ক্রপ করার জন্য বা কাটার জন্য এটা ব্যবহার করা হয়। সো ক্রপ টুল নিয়ে আর কথা না বলি, এরপরে যেটা রয়েছে এটা হলো, এখানে একটু দেখেন, লক্ষ্য করেন, ফ্রেমিং টুল, ঠিক আছে, বা ফ্রেম টুল, যে কোনো একটা কোনো কিছুর উপর থেকে, মানে আমরা যদি কোনো কিছু সিলেক্ট করি, সাপোজ আমি এখান থেকে এই ফ্রেম টুলটা নিলাম, নিয়ে মাঝখানের এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখেন এটা কি হলো, পুরাটা এর মধ্যে চলে গেল। আমি যদি এটা আরেকবার দেখাই আপনাকে, আপনি ইজিলি ভিডিও যেহেতু দেয়া আছে, এই যে এটাকে সিলেক্ট করে একটা ইমেজ এনে এর মধ্যে ছেড়ে দিল, তখন কি হলো, ওই পুরো ইমেজটা ওই রাউন্ড শেপের মধ্যে চলে গেল। সো এটা অনেক সময় প্রয়োজন হয়, যেমন আপনারা রাস্তার মধ্যে বিভিন্ন টেক্সট দেখেন না, যে রাস্তার মধ্যে একটা টেক্সট পুরো ছড়ানো আছে বা এই টাইপের আছে। সো এরকম কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তারপর এটা কি, আই ড্রপার টুল। আমি কিন্তু বেশি বড় করছি না বা খুব বেশি একটাই করছি না। আই ড্রপার টুলটা কি, সাপোজ আপনি এখানে একটা শেপ নিলেন, ঠিক আছে?
শেপ নিলেন, এখন আপনি চাচ্ছেন যে শেপের কালারটা এই সেম কালারটা হবে, ঠিক আছে? সো এখানে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালার অপশন, ফিল কালার, এখান থেকে কিন্তু আপনার কাস্টম আগের কালারটা থাকবেই, তাও আপনি চাচ্ছেন যে এখানে নাই, আমি নতুন একটা কালার নিব। সো এটা কিভাবে নেবেন, এখানে দেখেন এই যে একটা বক্সের মধ্যে অনেকগুলো কালার দিয়ে আছে রেইনবো টাইপের। রেইনবোর এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা সলিড কালারের অপশন চলে আসছে, ঠিক আছে? আমি যখন এই বক্সের বাইরে আমার এই যে আইড্রপারটা আছে এটা নিব, তখন কিন্তু এটা সেম কালার সিলেক্ট করবে। এই যে সাদায় যখন আমি ক্লিক করবো, এই যে সাদায় সিলেক্ট করছে, এবং এটা যদি ক্লিক করি এই যে ডার্ক গ্রিন সিলেক্ট করছে, এবং এখানে যদি আমি ক্লিক করি তখন কিন্তু এটা সিলেক্ট করছে। তো আইড্রপারটা কি, এটা হলো আপনার বিভিন্ন জায়গা থেকে কালার স্যাম্পেলের যে মেইন কালারটা আছে ওটা কিন্তু পিক করে, এই যে সেম ভাবে কিন্তু এটা পিক করলো। ওকে, সো দেখেন এটা কিন্তু পিক করছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা হলো ফটোশপে মানে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, এবং আমরা কিন্তু বেসিক থেকে শুরু করেছি এবং অ্যাডভান্স পর্যন্ত যাব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো মোটামুটি অ্যাডভান্স লেভেলের বলা যায়, এবং আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আমরা দিব। ওকে, সো এখান থেকে দেখেন সেম জিনিস আমরা কালার পিকার মাধ্যমে তুলে নিতে পারলাম। তারপরে এটা হলো কি ইরেজার টুল, ঠিক আছে? ইরেজার না, এটা হলো হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল এই টাইপের আছে। সো স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি, আমি মনে করেন স্পট হিলিং ব্রাশ টুল, এটা তো আমাদের ইংলিশটা শুনলেই বোঝার কথা যে স্পট, আমাদের মুখে বিভিন্ন ধরনের স্পট থাকতে পারে বা যে কোনো জায়গায় কোনো একটা স্পট থাকতে পারে, সেটা কি আমরা করতে পারি হিলিং। আমরা গেমের ক্ষেত্রে বলি না যে হিল মি বা হিলিংয়ের প্রয়োজন আছে, বা আমাদের কি বলবো, হেলথের একটা হিলিং দরকার। সো এই জিনিসটা কিন্তু এরকমই যে ফেসের বা কোনো জায়গায় জন্য একটা যেই ভুলবশত একটা স্পট পড়ে গেছে, এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, এটাকে আমরা কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি। এখানে আমি যদি নতুন একটা ট্যাবে যেয়ে যদি লিখি যে এখান থেকে যে BRONE ব্রোন, FFA ব্রোন ফেস, এখানে কিন্তু আমাদের বা স্পট ফেস লিখে চলে আসলো, সরি কোপাইলটে চলে আসছে ইমেজের মধ্যে যেই, এই যে দেখেন আমাদের ব্রোনে যুক্ত পুরা ফেসটা কিন্তু চলে আসছে। আমি যদি এটা নেই, ওয়াটারমার্ক সবগুলোতে আছে দেখতেছি, এটা নিয়ে যদি আমরা কাজ করি, সরি মেয়ে মানুষের ছবি নিয়ে কাজ করা লাগতেছে, কিছু তো করার নাই, কপি করে নিছি, ঠিক আছে? সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে আমি এখান থেকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আজকে যেহেতু আমরা এটা দিয়ে কাজ করছি, সো দেখা যায় আমরা এটা দিয়ে একটা থাম্বনেল বানাই ফেলি এই ইমেজটা দিয়ে, ঠিক আছে? নতুন কোনো ইমেজের দরকার নাই। আমরা এবার এটাকে ট্রান্সফর্ম করে জাস্ট এন্টার প্রেস করব, দেখেন এটা কিন্তু প্রেস হয়ে গেল। এখন আমরা যে মাত্রই যে কথাটা বললাম যে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব, এভাবে একটু জুম করে নিব, এখানে কিন্তু ওয়াটারমার্ক আছে, আমরা ওয়াটারমার্ক রিমুভ করে দিব, ব্যাপার না। এখান থেকে আমরা কি করব দেখেন, আমাদের স্পটের সাইজটা থেকে আমাদের ব্রাশের সাইজটা বড় না, এটা আমরা কিভাবে ছোট করব, মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখেন ব্রাশ সাইজ আছে, এখান থেকে আমরা ব্রাশের যে অপশনগুলো পাবো এখান থেকে দেখেন একটু ছোট করে যে বাইরে নিয়ে যাবে, এটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? সো আমি এটাকে আরেকটু ছোট করি, হ্যাঁ এবার ঠিক আছে। এখন যদি আমি বিভিন্ন জায়গায় ক্লিক করি, সাপোজ এই যেখানে একটু জুম করে যদি আমি একটা ক্লিক করি, এটা কি করবে, চারিদিকের ফেসের যে ভালো অংশগুলা ওইটা নিয়ে এই মাঝখানের এইটা কিন্তু হিল করবে, ঠিক আছে, বা এটা ঠিক করে দেবে। আমি যদি এখন একটা ক্লিক করি দেখেন ভ্যানিশ হয়ে গেল, একটু বড় করে যদি আমি এখানে একটা ক্লিক করি দেখেন ভ্যানিশ হয়ে গেল, এখানে যদি ক্লিক করি দেখেন ভ্যানিশ হয়ে গেল। সো এটা কিন্তু অনেক মজাদার। দেখেন আপনারা অনেক সময় মানে বিয়ের যে সব ছবি দেখেন বা আমাদের ব্রাইডালের যেসব ছবি দেখেন, ওইগুলা কিন্তু অনেক সুন্দর করে দেখেন ফেস রিটাচ করা থাকে, তাই না? সো ওইগুলা কিন্তু এইভাবে ফটোশপে রিটাচ করে নেয়। আমি কিন্তু মোটেও রিটাচ করছি না এখন, রিমেম্বার রিটাচের কাজ আমি দেখাবো পরে। এটা কিন্তু অনেক কি বলবো, রিটাচিং এর যে বিষয়টা অনেকে অনেকভাবে করে, ঠিক আছে? সো রিটাচিং এর এক একজনের এক একটা ওয়ে আছে। দেখেন বড় বড় করে নিচ্ছি বলে হচ্ছে কি জিনিসটা মানে খুব ভালোভাবে রিমুভ হচ্ছে না। সো আমার যে ব্রোমটা ওইটার একদম অ্যাকুরেট সাইজ রেখে আমি জাস্ট এখান থেকে ক্লিক করব। আচ্ছা, নেক্সট ভিডিও কি নিয়ে আসবে, নেক্সট ভিডিও নিয়ে যদি বলি, মোবাইলের মাধ্যমে কিভাবে ডকুমেন্টারি ভিডিও থাম্বনেল ডিজাইন করতে হয়, যেমন হলো আপনার ভয়েস অফ ঢাকা, তারপরে সার্স অফ মিস্ট্রি, আমাদের বাঁধন খান ভাই মানে রিসেন্টলি ভাইরাল হয়েছে। সো ওনার চ্যানেলের মতো থাম্বনেল কিভাবে করতে হবে একজন রিকোয়েস্ট করছিল, সেম ভিডিওটা আমি ইনশাল্লাহ কালকে দিব। কালকে বলতে শনিবারে পাবেন আপনারা, শুক্র শনিবার এই 2 দিনের মধ্যে আমি ভিডিও মেক করার চেষ্টা করব। দেখেন আমি এখান থেকে কি করছি, জাস্ট ফটাফট রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে? এখানে যেই ওয়াটারমার্কগুলো আছে এগুলা রিমুভ করতে গেলে আমার আগে এই যে ব্রাউনের যে ফেসগুলো আছে এগুলা একটু রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? সো আমি এটা একটু রিমুভ করে নিচ্ছি, আপনারা এটা রিল্যাক্সে করবেন, করে যেই হোমওয়ার্ক আছে বা আমাকে হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে না, যদি দিতে চান আমি ফেসবুক একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্ট বাই ফাহাদ টিউটোরিয়াল বা স্কিল ডেভেলপমেন্ট উইথ ফাহাদ টিউটোরিয়াল, এই গ্রুপে পোস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি জাস্ট ক্লিক করে করে এগুলা কিন্তু ভ্যানিশ করে দিচ্ছি, মজা না?
আচ্ছা, যদি আপনি ফটোশপে নতুন হন এটা কিন্তু আপনার জন্য, আর যদি নতুন না হন ইউ ক্যান স্কিপ ইট, আর ফিল ইন্টারেস্টেড অলসো ইউ ক্যান ওয়াচ ইট। এখান থেকে আমি জাস্ট এগুলো রিমুভ করে নিলাম। দেখেন আমার এখানে একটা আরেকটা স্যাম্পল রাখা উচিত ছিল, ব্যাপার না। আমি এখানে বিফোর অ্যান্ড আফটার করার জন্য আমার কপি করাই আছে, আমি জাস্ট পেস্ট করে দিব। ওকে ওকে, একটু বড় করে দেখেন। এই লেখাগুলো আমি কি করছি, জাস্ট সাইড থেকে আমি আস্তে আস্তে তুলতেছি, যাতে খুব বেশি একটা খারাপ না হয়। এখানে নাক চলে আসলে এখানে কিন্তু বিচ্ছিরি দেখা যাবে, তাই না? দেখা যাচ্ছে এখানে হিল করতে যায় নাকের উপর থেকে নিয়ে আসছে। সো এখান থেকে আমি জাস্ট হালকা হালকা করে তুলে নিচ্ছি। আমার এই যে আমি মাঝে মাঝে মানে কাজ করতে করতে এই কথাগুলো বলি, এগুলাই বিরক্ত হন কিনা এটা আমাকে অবশ্যই একটু জানাবেন। কারণ হলো কাজ শিখতে শিখতে অনেক সময় বেশি কথা বললে খুব একটা ভালো লাগে না। আচ্ছা থাক, এখানে আমরা একটু রিল্যাক্সে কাজগুলো করব। এখানে আরেকটা মজাদার টুল আছে, সেটার নাম হলো ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা আমি যদি একটু দেখাই, এখান থেকে নাকের মধ্যে মনে হচ্ছে মাংস চলে আসছে। এই যে একদম নিচে এখানে আপনার ক্লোন স্ট্যাম্প টুল পাবেন, অথবা সার্চের এখান থেকে যে এই যে এখানে একটা সার্চ অপশন আছে, এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে নেবেন। ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি, আমি যদি এখানে একটু ধরি, ক্লোন মানে তো বুঝতেই পারছেন, একটা জিনিস হুবহু কপি করা। এই দেখেন আমার দরকার যে এখান থেকে একটা ফল তুলে এখানে নিয়ে, সো ওই জিনিসটা এখানে আমি নিতে পারবো। দেখেন আমি যদি এখানে অল্টার প্রেস করি, এখানে একটা স্নাইপারে যেরকম একটা টার্গেট করে না, টার্গেট আইকন এখানে চলে আসছে। সো আমি এখানে যদি একটু ছোট করে এখানে যদি একটা ক্লিক করি, অল্টার ধরলে এখানে কিন্তু টার্গেট চলে আসবে। এখানে যদি ক্লিক করি এখান থেকে স্যাম্পল সে কিন্তু তুলে নিছে, এই দেখেন। সো আমি এটাকে কি করবো, হার্ডনেস কমাই নেবো। হার্ডনেস কিভাবে কমাবো, এই যে হার্ডনেস নিচের অপশনটা। আর কিবোর্ড শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট হলো অল্ট ধরে মাউসের রাইট ক্লিক করবেন। এই দেখেন রাইট ক্লিক করলে এই অপশনটা আসবে। আমি যদি এখন উপরে তুলি একদম হার্ডনেস 0, এবং যদি নিচে তুলি হার্ডনেস 0। ডান সাইডে করলে বড় হবে, বাম সাইডে করলে ছোট হবে। ওকে, আশা করি মনে থাকবে। আমি এখানে হার্ডনেস কমাই নিলাম, নিয়ে যদি আমি এখান থেকে জাস্ট একটু ব্রাশ করি, দেখেন একটু সাইজ ছোট করে যদি জাস্ট এখান থেকে ব্রাশ করি, এখান থেকে তুললো। ঠিক আছে, জিনিসটা কিন্তু মজাদার। জাস্ট আপনাদের পারফেক্টলি করতে হবে, অনেক কঠিন কঠিন কাজ কিন্তু এইভাবে করে। সময় স্বল্পতার কারণে আমি জাস্ট হলো একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু রিল্যাক্সে করবেন কাজগুলো। এখান থেকে পারফেক্টলি এইভাবে এইভাবে তুলে নিতে হবে। এখান থেকে এই দিক থেকে আমি স্যাম্পলটা তুললাম, তুলে এইভাবে নাকটা ক্লিয়ার করে দিলাম। ওকে, সো এখান থেকে আমি চাচ্ছি যে এই জিনিসটা এখান থেকে স্যাম্পল তুলো, তারপরে এখান থেকে তুলে এই জিনিসগুলা ক্লিয়ার করে দেবো। এখান থেকে আমি এটাকে নিলাম, একটু বড় করলাম, করে এখান থেকে নিয়ে, সো এত খুব একটা দেখবে না, আমরা জাস্ট এখান থেকে একটু এভাবে ধরে ধরে এখান থেকে এটাকে ঠিক করে দেবো। ঠিক আছে, ওকে। দেখেন দেখতে পাওয়া দেখা যাচ্ছে। সো এই এরিয়াগুলো আমরা এখন আপাতত করতেছি না। ওয়াটারমার্ক ফেস থেকে রিমুভ করা একটু সময় সাপেক্ষ, মানে খুব ভালোভাবে করতে হবে, নাই হলো সমস্যা হবে আর কি। সমস্যা কি, ফেস শেপ চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া মোটামুটি দেখেন আগের ওয়াটারমার্ক আর এখনকার ওয়াটারমার্ক মানে নাই, কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, সো আমি কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করা যেহেতু আছে, এখান থেকে আমি কি করব, সিলেকশন টুলে আমি একটু বলি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার বেশ কিছু অপশন আছে। প্রথমত যেটা সবাই করে, ইমেজ থেকে, মানে এখান থেকে আপনার যখন ইমেজটা থাকবে, ইমেজ সিলেক্ট অবস্থায় সিলেক্ট যে অপশনটা আমাদের মেনু বারে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনে যে সাবজেক্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। দেখি টিউটোরিয়ালের কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি 28 মিনিট হয়েছে, এবং ফটোশপের যে বেসিকটা সেটা কিন্তু আমি অনেকটাই শেখাই ফেলছি। এখন দেখেন এই যে যেই সিলেকশনটা, এটা কি করলো, আমার পুরা এই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আলাদা কালার রয়েছে, তো এটা কিন্তু জাস্ট আমাদের ফেসটা সিলেক্ট করে ফেললো। এখন আমি যদি ডিলেট করি কি হবে, ভিতরের এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো আমি এটা কি করব, কন্ট্রোল Z দিয়ে আগের অবস্থানে এনে আমি বাইরের টুক সিলেক্ট করব। কিভাবে, কন্ট্রোল শিফট আই, এটা হলো আপনার ইনভার্ট সিলেকশনের শর্টকাট কি। আমি আবারও বলি, কন্ট্রোল শিফট প্লাস আই। এই যে এখন কি হলো দেখেন, আগে তো খালি এইটুক সিলেক্ট করছিল, এখন কি করছে, এই দিক থেকে এই বাইরের এইটুক সিলেক্ট করছে, তাই না? এখন যদি আমি ডিলেট প্রেস করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইজিলি মানে ডিলেট হয়ে গেল। তারপরে দেখেন এখানে কিন্তু সিলেকশন অবস্থায় আছে, আমি এটা কি করব, কন্ট্রোল D প্রেস করে এটাকে ডি সিলেক্ট করে দেবো। ওকে, সো এটাকে আমি এক সাইডে রেখে, আমি যদি আগেরটা একটু দেখাই, কন্ট্রোল V দিয়ে আমি যদি পেস্ট করি, এটাকে যদি একটু বড় করি, মানে ফেস শেপের সাথে মেলানোর জন্য এখান থেকে যদি একটু বড় করি, তারপরে এটাকে যদি উপরে তুলি, উপরে তুলে এখানে যদি সেম পজিশনে বসাই দিই, আমি যদি এখন উপরেরটা হাইড করে দিই, দেখেন বিফোর অ্যান্ড আফটার। ঠিক আছে, ওয়াটারমার্ক, ব্রোন সবকিছু কিন্তু ভ্যানিশ হয়ে গেছে।
সো এই হলো ফটোশপের মজা। একটা কাজ অনেকভাবে করা যায়, এটা কিন্তু আপনি ক্লোন স্ট্যাম্প দিয়েও করতে পারতেন, তবে পারফেক্টলি হতো না, ঠিক আছে? সো আমি কি করব, এখানে একটা থাম্বনেল বানাবো, যে বিফোর অ্যান্ড আফটারের বিভিন্ন ধরনের থাম্বনেল দেখেন না, ওটা কিন্তু দেখাবো, ঠিক আছে? এটাকে আমরা একটা কাজ করব, এই এটাকে এক সাইডে রাখবো, এটাকে আরেক সাইডে রাখবো, ঠিক আছে? রেখে আমি এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে, সিলেক্ট থেকে যেয়ে জাস্ট হলো সিলেক্ট করে দেবো, এটা কিন্তু এই সাইডটুকু সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এখানে মাস্কিং করলেও কিন্তু এই বাইরের এইগুলো কিন্তু মাস্ক হয়ে যাবে। এখান থেকে যদি মাস্কিং ক্লিক করি, দেখেন বাইরের এগুলো কিন্তু মাস্কিং হয়ে এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, তাই না? সো দিস ইজ মজা। আমি এখান থেকে এটার একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে কালার নিয়ে সলিড কালার নিব, এখান থেকে না ঠোঁটের কালারটা নিতে পারি, ঠোঁটেরই ডার্ক কালার যেটা আছে আর কি, এখান থেকে ডার্ক কালারটা নিলাম, ঠিক আছে? নিয়ে আমি জাস্ট এখানে একটা কালার নিয়ে নিলাম। কিভাবে নিলাম, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন লেয়ার কি করে নিতে হয়, নতুন লেয়ার নেওয়ার জন্য এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করলে কিন্তু নতুন একটা লেয়ার হবে। তারপরে দেখেন এই যে এটা এটা হলো নিউ লেয়ার নেওয়ার অপশন, এটা হলো গ্রুপ করার অপশন, ঠিক আছে? এটা হলো আরও কিছু অপশন এখানে যদি ক্লিক করি, যেমন সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এগুলো কিন্তু আমরা এখান থেকেও নিতে পারি। আর এটা হলো মাস্কিং এর অপশন। সো আমি এখান থেকে এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার একটা সেম লেয়ার নিয়ে এখানে একটা সলিড কালার হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। আহ, আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এই জিনিসটা আগেই দেখাই দিই, আমার ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখেন না যে পিছনের একটা লাইট ইফেক্ট আসছে, এটা কিভাবে আসছে। আমি এখানে আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এখান থেকে যদি ব্রাশ টুল সিলেক্ট করি, ব্রাশ টুলের আজকে কাজটা দেখাই দিই। ব্রাশ টুলটা খুবই মজার, একবারে অনেক কিছুই দেখাচ্ছি। ব্রাশ টুলে দেখেন আমি যদি রাইট ক্লিক করি, দেখেন হার্ডনেস জিরো, সাইজও জিরো, বাট এখানে লাল হচ্ছে না, তাই না? লালটা বোঝা যাচ্ছে না, কারণ কি দেখেন উপরে যে অপশনগুলো আছে এখানে দেখেন অপাসিটি বা এই যে ওভারফ্লো, এটা কিন্তু কমানো, ঠিক আছে? মানে এটা হলো ফ্লো আর এটা হলো অপাসিটি। অপাসিটিটা আমি যদি একদম ফুল করে নিয়ে যদি এখানে এসে কন্ট্রোল ধরে এখানে যদি বা মাউসের এটা মানে এটা যদি এভাবে নেই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করলাম, পিক করে এটারই হালকা ভার্সন যেটা আছে এই যে এই কালারটা, এটাকে নিলাম, ঠিক আছে? নিয়ে আমি যদি এখন এই যে এটা নিচের লেয়ারে কিন্তু সিলেক্ট আছে, ঠিক আছে? দেখেন এখন লেয়ারের কাজ কি, ব্যাকগ্রাউন্ডে লাইট নেই না, এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের কিন্তু লাইটিং ইফেক্ট আমরা এখান থেকে নিতে পাচ্ছি। সো আমি চাচ্ছি যে এই সাইডেরটায় লাইটিং থাক, এই সাইডেরটা লাইটিং থাকার দরকার নাই। সো আমরা এখান থেকে কি করব, একটু সাইজটা বড় করে এখানে একটা ক্লিক করব, আর একটু ছোট করে এটার কালার কি করব, আর একটু হালকা করব, যাতে লাইটের তীব্রতা মানে তীব্রতাটা বোঝানোর জন্য, ঠিক আছে? লাইট সোর্স যেখান থেকে থাকে ওখানে অবশ্যই লাইটের মাত্রাটা একটু বেশি থাকবে। সো এই দেখেন আমি এখান থেকে আরেকটু লাইটটা সিলেক্ট করব, এখান থেকে আরেকটু লাইট, অ্যান্ড এখানে ক্লিক, দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে একটু হলেও ভালো লাগছে, তাই না? সো আমি এখন কি করব, একটা অ্যারো নিব। অ্যারো কিভাবে নিব, মানে এখান থেকে এখানে যেটা দেখাই না অ্যারো নিয়ে, আমরা গুগলে যে জাস্ট লিখবো যে অ্যারো পিএনজি, ARROW অ্যারো পিএনজি, এটা লিখে যদি সার্চ দিই, দেখেন অনেক ধরনের অ্যারো আসবে। সো এখানে আমার মনে হচ্ছে যে সাদা টাইপের অ্যারো বা হলুদ টাইপের অ্যারো এগুলো কিন্তু ভালো মানাবে। সো আমি যদি এটা নেই, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অবশ্যই মানে রিমুভ অবস্থায় আছে, কারণ হলো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে। সো আমি এখান থেকে সেভ ইমেজেস করে নিচ্ছি, সেভ ইমেজেস করে নিলাম। তারপর এখান থেকে ফাইলে যেয়ে দেখেন এখন আমি চাচ্ছি যে এই লেয়ারটার উপরে ইমেজটা আসবে। সো ফাইল থেকে ক্লিক করলাম, করে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা ডাউনলোডস ফোল্ডারটা খুঁজবো, ডাউনলোডস, এই যে ডাউনলোডস, এটাকে ক্লিক করে ওয়াটারমার্ক দিয়ে দিছে, ব্যাপার না, ওয়াটারমার্ক আমরা ভ্যানিশ করতে পারি। সো এটাকে আমরা কি করব, এইভাবে ধরে এখানে দিয়ে দেব এবং এটাকে উপরের লেয়ারে দিয়ে দেবো, ক্লিক করে উপরের লেয়ারে দিয়ে দেবো। ওকে। সো এখন এটাকে আমার ভ্যানিশ করতে গেলে কি করতে হবে বলুন তো? এটাকে আমাদের প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার, তাহলে আমরা এগুলো ইজিলি ডিলিট করতে পারবো ইমেজ থেকে। তারপরে কি করব, সিলেক্ট থেকে যে জাস্ট আমরা সাবজেক্টে যদি ক্লিক করি, তাহলে আমার ইমেজের থেকে সাবজেক্টে কিন্তু ইজিলি সিলেক্ট হয়ে যাবে। ওয়েল, আমার কিন্তু সাবজেক্ট সিলেকশন হয়ে গেছে। সো আমি এখন কি করব, মাস্কিং করে বাদ বাকিগুলো ভ্যানিশ করে দেবো। যা কিছু আছে এখানে, এইখানে জিনিসগুলো আমরা রিমুভ করে দিতে পারি। একটা হলো ইরেজার ইউজ করে, এখানে অবশ্যই ইরেজার ইউজ করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে মাস্কিং এখানে করা আছে, ঠিক আছে? সো মাস্কিংটাকে আমরা কি করব, এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আবার এটাকে রাস্টারাইজ করে নিলাম। এখন কি হলো, এটা একটা নর্মাল লেয়ার হয়ে গেল। এখন যদি আমি এখানে একটু ক্লিক করি, এখন কিন্তু এগুলো রিমুভ হয়ে যাবে ইজিলি। ওকে, সো দেখেন এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, দিস ইজ নাইস। কি দেখাচ্ছে, আগের অবস্থা এবং পরের অবস্থা, তাই না?
সো আমরা এখানে একটা টেক্সট দিতে পারি। টেক্সট কি করে না, এই যে টেক্সট লেয়ার থেকে আমি জাস্ট এখানে এসে একটা ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম যে বিফোর, বিফোর লিখলাম, এটাকে এখানে বসাই দিচ্ছি এক সাইডে, এবং এখান থেকে এটাকে আরেক সাইডে বসাই দিচ্ছি আফটারে, আফটার, ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার। সো এখন আমি একটা জিনিস দেখাই, আমাদের কিন্তু দেখেন লেখাটা কিন্তু ভিজিবল হচ্ছে না, তাই না? সো লেখাটা ভিজিবল করার জন্য আমরা কি করব, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা শেপ নিতে পারি ইজিলি। এখান থেকে আমি একটু নিচের লেয়ারে নিব শেপটা, কারণ আছে, কারণ হলো আমি চাচ্ছি লেয়ার বারবার নড়াচড়া না করতে। এখান থেকে একবারে এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। শেপের ফিল কালারটা কি নিতে হবে, আমরা স্ট্রোক কালারটা এখান থেকে নান করে দিচ্ছি। এই যে লালের মাঝে যে দাগটা দেখতে পাচ্ছেন, মানে সাদার মাঝে যে লাল দাগটা, এটা ক্লিক করলে নান। এবং এখান থেকে আমরা কি করব, কালার নিব। কালারটা কিভাবে নিব, এখান থেকে এই যে এইভাবে, এই দেখেন লাল কালার হয়ে গেল বিফোর। এবার আমি যদি এটাকে কপি করি, এইভাবে কপি করে এটাকে যদি এভাবে নিয়ে আসি, দেখেন আফটার। আফটারের একটা জিনিস করতে হবে অবশ্যই, আফটারটা এইদিকে থাক, কারণ হলো এখানে থাম্বনেলের ক্ষেত্রে একটা জিনিস বলি, থাম্বনেল ডিজাইন যদি করেন চেষ্টা করবেন ডান সাইডে এই এরিয়াটুকু ছেড়ে দেওয়ার। কারণ কি, যখন আপনি ভিডিও দেখবেন, আমি একটু দেখাই, যখন যে আপনি ভিডিওতে দেখবেন, দেখেন এই যে ডান সাইডে এটা কিন্তু টাইম দেখায়, ঠিক আছে? এটা মোবাইলে আরো বড় হয়ে যাবে। এই যে মোবাইল ভিউতে আমি যদি একটু দেখাই, দেখেন টাইমের সাইজটা কত বড়। সো আমার এখানে ডান সাইডে যে ডিজাইনগুলো হবে, এগুলো সবসময় চেষ্টা করবেন যে স্পেস রাখতে ডান সাইডে, ঠিক আছে? এখানে ঘিজিমিজি করার দরকার নাই। এবং আফটারের এই জিনিসটা মজাদার একটু করি, আফটারের কালারটা অবশ্যই সবুজ দিতে হবে। কারণ কি, আপনার ইচ্ছা, ব্যাপার না, সবুজ দিলে হবে কি, আফটারটা মানে আমাদের গ্রিন সিগন্যাল বোঝায় আর কি। সো মানে গুড, এটার সাথে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আফটারটা এখানে দিলাম। এখন মোটামুটি আজকের জন্য এতটুকুই ঠিক আছে আমার মনে হচ্ছে। ভিডিওটা কত বড় হলো আমি দেখি। আমার এখন ভিডিও করতে সমস্যা নাই, যেহেতু ভয়েস কোয়ালিটি ভালো এবং সবকিছু মেনটেন করা হচ্ছে। আর 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সো দেখেন এখন কিন্তু ঠিক আছে, বাট অনেক সময় দেখেন যে কি বলবো, ডিজাইনটা আরো অ্যাট্রাকটিভ হচ্ছে, তাই না? সো এখানে অ্যাট্রাকটিভ করতে হলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা একটা টেক্সটের শ্যাডো নিতে পারি। কিভাবে, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করলে এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু দেখতে পারবো, মানে ড্রপ ডাউন না, এটাকে পপ আপ মেনু বলে। ডাবল ট্যাপ করলে লেয়ার স্টাইল থেকে আমরা কি করব, ওই টেক্সটটা শ্যাডো নিব। শ্যাডোটা আমরা এখানে ক্লিক করলে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, করে এখান থেকে দেখেন ব্লেন্ডিং মোড, এটাকে কি করব আমরা কালো করে দিলাম। আর এটা কি আছে, নর্মালি থাক, ব্যাপার না। এই দেখেন এখন এইটার নিচে অ্যাঙ্গেল করা আছে, মানে নিচে লাইট সোর্স দিয়ে এবং উপরে চলে যাচ্ছে। আমি যদি এটাকে উপরে ক্লিক করি তাহলে নিচে চলে আসবে। সো আমি যদি এটাকে লেফটে এবং উপরে ক্লিক করি, তখন কি হবে, উপর থেকে লাইট এসে এটা ডান সাইডে নিচে পড়ছে। আর এখানে দেখেন অপাসিটি অপশন আছে, এটা আমার শ্যাডোজার অপাসিটি কমবে বাড়বে। সো আমি এখান থেকে অপাসিটি একটু কমাই দিচ্ছি, ডিস্টেন্সটা আর একটু হালকা বাড়াই দিচ্ছি। আর সাইজটা কি, এটা রেডিয়াস ব্লার, আমাদের ফোনে যে জিনিসটা ছিল রেডিয়াস ব্লার, ওইটার মতো কাজ করবে। ওকে, সো রেডিয়াস ব্লারের এখানে দরকার নাই, আমরা হালকা রেডিয়াস ব্লার সামথিং 2 or 4 আমরা রাখতে পারি। রেখে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, দেখেন দুইটার মাঝে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? কারণ কি, এখানে আমরা টেক্সটের একটা শ্যাডো নিয়েছি। আমরা টেক্সট ইফেক্ট নিয়ে আরও অনেক আলোচনা করব নেক্সট ক্লাসে। আশা করি ফটোশপ শিখতে আপনাদের মোটামুটি 10টা থেকে ক্লাস, মানে টোটাল 6টা থেকে 10টা ক্লাস নিলে ফটোশপের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবো। এখন এটাকে ডাবল ট্যাপ করে আমরা কি সেম জিনিসটা নেব? না, আমরা সেম জিনিসটা নিতে পারবো, কারণ আগে থেকে অলরেডি মানে নেওয়া হয়েছে। এখন যদি আমরা ড্রপ ডাউন মানে ড্রপ শ্যাডোতে ক্লিক করি এবং এই লেয়ারটা দেখি, যে সেম ভাবে কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, কারণ কি আমরা সেম জিনিসটা আগেই করছি। এখন মোটামুটি আমার ঠিক আছে। বেসিক লেভেলের থাম্বনেল ডিজাইন এরকম করলেই হবে, লাইটিং ইফেক্ট একটু ঠিক রাখবেন। এখন আর একটু যদি অ্যাডভান্সের দিকে যাই, সেটা আজকে না, অন্যদিন যাব। মোটামুটি আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। দেখেন ফটোশপে জাস্ট একটা ক্লাস করে আপনি কিন্তু এই সেম জিনিসটা বানাতে পারবেন। আর ভিডিও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন যে কোন জায়গায় কোথায় কোথায় বুঝতে সমস্যা হয়েছে, আমি কিন্তু চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের মানে সমস্যাটা ক্লিয়ার করার। আমি এখানে একটা কাজ করবো, যে আমাদের যে এখানে কি বলবো, এটাকে লাইটিং ইফেক্ট আছে না, এই জিনিসটাকে এখানে একটু ডার্ক করে দিই। কিভাবে ডার্ক করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম, এটার কালারটা এখান থেকে আরেকটু ডার্ক করে নেব, এটা নিচের দিকে নামালে ডার্ক হয়ে যাবে। এখন যদি আমি এটাকে একটু বড় করি, করে যদি এখানে একটু ক্লিক করি, দেখেন এটা কিন্তু ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে না, এটা কিন্তু আগের থেকে একটু বেটার লাগছে। ওয়েল, সো আমার কাছে মনে হচ্ছে এটা আপাতত এখন ঠিক আছে। সো এটাকে এখানেই রাখি। এখন এটাকে আমরা কিভাবে সেভ করব, প্রজেক্টটা তো আমরা ডিজাইন করলাম, আমরা একটা আর্টবোর্ডের উপরে কাজ করলাম, বিভিন্ন জিনিস করলাম, ঠিক আছে? সো এখন এটা আমরা কিভাবে সেভ করব, সেভের জন্য আমরা এখানে ফাইলের থেকে ফাইলে ক্লিক করলাম, ফাইলে গেলে আমরা এখানে সেভ নামে একটা অপশন আসে, ঠিক আছে? অপশনটা এটা কি হবে, এটা হলো আমাদের ডকুমেন্ট সেভ করবে, মানে আমরা এডিটেবল ডকুমেন্ট এটা যেটাকে বলে আর কি।
সো এখানে এসে আমি যদি এটার একটা নাম দেই যে ক্লাস 1, ক্লাস 01, ঠিক আছে? এটা কিন্তু পিএসডি আকারে সেভ হলো। কিভাবে? আমি আর যদি আরেকবার দেখাই, এই যে এখানে হাই কোয়ালিটি, সরি এটা পিডিএফ, আমি যদি আরেকবার দেখাই ফাইল, ফাইল থেকে সেভ, সেভে গেলে এই দেখেন নিচে কিন্তু অপশন আছে ফটোশপ পিডিএফ। তো আমি এখান থেকে ফটোশপ ডকুমেন্ট, যেটাকে বলে পিএসডি, ঠিক আছে, ফটোশপ ডকুমেন্ট, এটা সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, কি নাম লিখে দিচ্ছি যে ক্লাস 1। ওকে, সো এটাকে যদি আমি সেভ করি, এখানে ওকে আসবে, ওকে দিলে মোটামুটি পিএসডি ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এটা থাম্বনেলের জন্য জেপিজি আকারে মানে সেভ করব। সেটা কি করে করব? ফাইল থেকে আমরা এক্সপোর্ট নামের অপশন পাবো, ঠিক আছে? এক্সপোর্টের এখান থেকে যে আমরা এক্সপোর্ট অ্যাজ পাবো, এক্সপোর্ট অ্যাজ দিলে আমাদের এখানে আরেকটা পপআপ আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো যে এক্সপোর্ট অ্যাজ এর যে অপশনটা, এখান থেকে দেখেন জেপিজি সিলেক্ট অটোমেটিক আছে, এটার কোয়ালিটিটা আমরা একটু বাড়াই দিব। তখন কিন্তু এটা সাইজ দেখতে পাবো যে 825.8 কেবিএস, প্রায় 1 এমবির কাছাকাছি। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু চলে আসবে, এবং ক্লাস 1 এটা কিন্তু লেখা অটোমেটিক, যে আমরা যে ডকুমেন্টের নাম দিছি ওটা কিন্তু চলে আসবে। এখন সাপোজ আমি এখান থেকে ফটোশপ সবকিছু কেটে দিলাম, সাপোজ, ঠিক আছে? ফটোশপে সবকিছু কেটে দিছি, এখন আমি আবার নতুন করে ফটোশপে ঢুকলাম, আর ইমেজটা দেখি আমাদের কি ইমেজটা তৈরি হলো। এখান থেকে আমি যদি কুইক অ্যাক্সেসে যাই, এই যে এটা কিন্তু জেপিজি ইমেজ, ঠিক আছে? এটা হলো জেপিজি ইমেজ হইছে। এক মিনিট, এটাকে কেটে দেই, একটু লোড নিচ্ছে, কারণ কোয়ালিটিটা ভালো। দেখেন টেক্সট কিন্তু একটু জুম করলে দেখেন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে। সো আমরা আজকে কিন্তু জাস্ট সিম্পলি কিছু ওয়ের মাধ্যমে ফটোশপের টুলসগুলো দেখলাম, আবার কিন্তু একটা বেসিক থাম্বনেল ডিজাইনও দেখে ফেললাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা থাম্বনেল ডিজাইনের উপরে আরও বেশ কিছু উম, অন্য টুলস ইউজ করে কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো দেখবো। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর ফটোশপে যেটা দেখাতে চাচ্ছিলাম, এখানে ফটোশপ দেখেন আমি কিন্তু এই যে মাত্র যে কাজটা করছি এখানে চলে আসছে। আবার যদি এখানে না থাকে, আমি যদি সেম জিনিসটা ওপেন করে এডিট করতে চাই, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা, এখানে থাকবেই, এটা থাকবে, না থাকলেও আমরা ফাইল থেকে ওপেন, এই যে যে অপশনটা ছিল ওপেনের, আমরা যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে আমরা এখানে কুইক অ্যাক্সেসের মধ্যে পাবো আমাদের মাত্র এই কাজ করা ক্লাস 1। এটা যদি আমি এখন ওপেন করি, তখন কিন্তু এই যে সেম ডকুমেন্টটা চলে আসবে। প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে আছে, দেখেন প্রত্যেকটা লেয়ার। আফটারের মধ্যে যে আমরা টেক্সটের যে ইফেক্টগুলো দিছি, এগুলো দেখা যাচ্ছে যে ইফেক্টের মধ্যে ড্রপ শ্যাডো আছে। তারপরে এই যে রেক্ট্যাঙ্গেল যে টুলগুলো ছিল, মানে যেই শেপগুলো রেক্ট্যাঙ্গেল শেপ, এখানে কিন্তু 2টা কপি করছি, এটাও আছে। মানুষের যে ছবিটা, এটা 2টা কপি করছি, এটাও আছে। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা যদি হাইড করে দিই চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের উপরে যেই আমাদের ব্রাশের ইফেক্টটা ছিল এটা হাইড করে চলে যাচ্ছে। সো দেখেন ইজিলি কিন্তু আমরা একটা আই ক্যাচিং থাম্বনেল ডিজাইন করে ফেললাম, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে এবং কতটা হেল্পফুল ছিল, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সামনের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আমরা দেখি যে কত দূর আমরা যেতে পারি। এবং সবার কাছে দোয়া প্রার্থী আমি, আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।